রাজধানীর উত্তর সিটিতে ৪৭ মালি নিয়োগ করেও রক্ষা হচ্ছে না ১.৫ লাখ গাছ। মুখ থুবড়ে উষ্ণতা কমানোর প্রকল্প। যে গাছগুলো লাগাই তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। মালিক শ্রমিক দ্বন্দ্বে সফল হচ্ছে না ঢাকার গণপরিবহনে শৃঙ্খলার উদ্যোগ। অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপের তাগিদ। এই মালিক এবং এই শ্রমিকরা গত 14 বছর যাবৎ গাড়িগুলি কন্ট্রাক্ট সিস্টেমে চালায়। একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে, আর না হলে পরবর্তী জেনারেশন হয়তো বলবে এই সরকারের সুযোগ ছিল কিন্তু করতে পারেনি। শেরপুরে বালু খেকোদের দৌরাত্মে হুমকির মুখে বসতভিটা, ফসলি জমি। ভোলায় অপরিকল্পিত বালু উত্তোলনে তীব্র নদী ভাঙন। সম্ভাবনা নিয়েও সুযোগ সুবিধার অভাবে বাহিনীর চেয়ে পিছিয়ে তৃণমূলের অ্যাথলেটরা। তুলে এনে বিশেষ ক্যাম্পের পরিকল্পনা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। উত্তাপ কমাতে ২০২৪-২৫ অর্থ বছরে রাজধানী জুড়ে ২ লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যার পরিচর্যার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল ৪৭ জন মালিও। কিন্তু ৭ মাস না পেরোতেই ঢাকার রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না এসব গাছ। এই অবস্থায় সিটি কর্পোরেশন আবারও নতুন করে গাছ লাগানোর উদ্যোগের কথা বলছে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। পরিচর্যার অভাবে ফুলকুড়ি ঝরে পড়েছে আগেই। এখন প্রতিদিন ট্রাকের ধাক্কায় গাছগুলোর মাথা ভাঙতে ভাঙতে শুধু মৃত্যুর অপেক্ষা। ইতোমধ্যে তেজগাঁওয়ের আনিসুল হক সড়কে লাগানো প্রায় লাখখানেক গাছের সংখ্যা নেমে এসেছে ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায়। উত্তাপ কমাতে ২০২৪-২৫ অর্থ বছরে রাজধানী জুড়ে ২ লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায়, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১,৩৫,০০০ গাছ লাগানো হয়েছে, যার মধ্যে ২০২৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত লাগানো হয়েছে ৯০,০০০ গাছ, আর বাকি ৪৫,০০০ গাছ লাগানো হয়েছে চলতি বছর। এসব গাছের পরিচর্যার জন্য ৪৭ জন মালিও নিয়োগ দেয় ডিএনসিসি, যদিও তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না নগরবাসীর। ফলে একরকম অযত্ন আর অবহেলায় হারিয়ে গেছে বেশিরভাগ গাছ। দিন দিন আমাদের টেম্পারেচার বাড়ছে, তো সেই ক্ষেত্রে গাছ লাগানোটা অনেক বড় একটা ভূমিকা রাখে। বিভিন্ন মিডিয়াকে নিয়ে এসে গাছ লাগানো হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে, বাট নেক্সট যে পরিকল্পনা, এই দুগুলোকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা মনে হয় না সিটি কর্পোরেশনের কখনো ছিল বা কখনো আছে। তারা গাছ লাগায় চলে যায়, শেষ, তাদের কাজ শেষ। বাট দে শুড কাম ব্যাক অ্যান্ড সি হোয়াটস গোয়িং অন। প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের সচেতন হওয়া উচিত, গাছের পরিচর্যা করা উচিত। যারা এটার দায়িত্বে আছে তাদেরই উচিত যথাযথ পদক্ষেপগুলো নেওয়া। এমন অবস্থায় সিটি কর্পোরেশন বলছে, পরিকল্পনায় খানিকটা বদল এনে সড়ক বিভাজক এবং খালের পাড়ে সংস্থাটি এবছর আগের ২ লাখ সহ মোট ২.৫ লাখ গাছ লাগাবে। আমাদের যে শহরের মধ্যে মিডিয়ানগুলোতে গাছ লাগানো এবং বেশি প্রায়োরিটি দিচ্ছি আমরা আমাদের যে ২১টি খাল এখন আমরা সংস্কার করতে যাচ্ছি, সেই খালের ২ পারে আমাদের এই গাছগুলো পরবর্তী যে অংশটা বাকি আছে সেটা লাগাবো। একই সঙ্গে এ পর্যন্ত লাগানো গাছের ৮০% টিকে আছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমি যতদূর জানি যে আমাদের 20% গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু 80% গাছ টিকেছে। যদিও সরেজমিনে এসব গাছের অস্তিত্ব মেলেনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পরিচর্যা না করে দায়সারা প্রকল্প বাস্তবায়ন করে জনগণের অর্থের অপচয় করছে সিটি কর্পোরেশন। যেন তেনভাবে যে কোনো জায়গায় যখন গাছ লাগানো হয়, এই গাছগুলো পরবর্তীতে টিকে না। আরেকটা বিষয় হচ্ছে যে প্রকল্প নির্ভর এই যে গাছগুলো লাগাই, তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। ঢাকা শহরে এভাবে চলতে থাকলে অর্থের অপচয় তো চলছে, জনগণের অর্থ অপচয় চলছে, এটা চলবে, কিন্তু আমরা বেনিফিটটা পাবো না। রাজধানীর তাপমাত্রা কমাতে ডিএনসিসি এলাকার মিরপুর, মহাখালী, বনানী, গুলশান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ লাগানো হয়, কিন্তু ৭ মাস না পেরোতেই ঢাকার রাস্তা থেকে হারিয়ে গিয়েছে সেসব গাছ। এমন অবস্থায় নগরের জীববৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতি রক্ষায় সিটি কর্পোরেশনকে সুষ্ঠু নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।
শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। অনিয়ম আর নৈরাজ্যের বেড়াজালে রাজধানীর গণপরিবহন, যত্রতত্র যাত্রী ওঠানামা, অসুস্থ প্রতিযোগিতায় অতিষ্ঠ সাধারণ যাত্রীরা, সাথে মরের উপরে খাড়ার ঘা ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিবহন মালিকদের দাবি, মালিক শ্রমিক দ্বন্দ্বে কার্যকর করা যাচ্ছে না সরকারি উদ্যোগ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সংস্কৃতি বদলে গণপরিবহন ব্যবস্থায় সংস্কার আনতে জোরালো পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। এই শহরে রোজকার যাতায়াতে পরিবহন বলতে ভরসা জরাজীর্ণ লোকাল বাস। নগরীতে চলার পথে যার আরেক নাম ভোগান্তি। নিয়মের তোয়াক্কা না করে ছুটে চলাই এখানে নিয়ম। রাস্তার মোড়ে গাড়ি থামানো নিষেধ সত্ত্বেও বিভিন্ন কোম্পানির বাস যানজট সৃষ্টি করে যাত্রী তোলায় ব্যস্ত। ট্রান্সপোর্টের ব্যাপারে কোনো সুযোগে সন্তুষ্ট না আমরা এই দেশে। টিকিট সিস্টেম করলে সুবিধা হবে কি? অবশ্যই সুবিধা হবে, অনেকটা ভালো হবে আমাদের। একদমই সন্তুষ্ট না ভাই, যানজট অনেক বেড়ে গেছে ভাই। এইখানে স্টপেজ হয়তো বা 2 মিনিট থাকার কথা, এখানে 10-15 মিনিট ব্যয় করতেছে, তাহলে আমাদের জন্য সমস্যা না। তবে চালকরা বলছেন, নির্দিষ্ট স্ট্যান্ডে যাত্রীরা বাসে ওঠানামা করতে না চাওয়ায় এমন পরিস্থিতি। যাত্রী মানলে আমরাও মানবো, আমরা মানলে যাত্রীও মানবো। রাস্তা তো ক্লিয়ার রাখছি আমি, দেখেন আরো তো গাড়ি আছে। আমাদের তো একটা স্ট্যান্ড দরকার গাড়ি রাখার মতো, সেটা তো কোনো ভাবই পাইতেছি না। 10 টাকার দাঁড়ায় আছে সামনে গাড়ি, আমি তো সিরিয়ালে আছি, আমি লাইনে আছি, আমি চলে যাবো। বাসের এমন অনিয়মের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় হঠাৎ জুড়ে বসেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গেল বছরের মাঝামাঝির পর দখল নিতে থাকে ঢাকার মূল সড়কের, যা দিন দিন যানজট বাড়িয়ে গতি কমাচ্ছে রাজধানীর। অটোরিকশা মেন রাস্তায় চলার কথা না চলতেছে, যেহেতু যে যেভাবে পারে ঢুকে যাচ্ছে, প্রতিদিনই ডেলি 2-4টা 10টা লোকের পা ভাঙতেছে, জনগণ দেখছে নীরবে থাকতেছে। যদি এই রিক্সা আর অটোটারে প্রত্যেক চক্করে আসতে পারবে না, মেন রোডে আসতে পারবে না, যদি এটা করা যায় তাহলে অর্ধেক রাস্তা ফ্রেশ হয়ে যায়। এই রুটেই চলেন সব? আমি সবসময় এই রোডেই চলি, এই রোডে আমার গাড়িটা চলে, কিন্তু নির্যাতিত ভাই এই বাংলার জমিনে আছি ভাই, মুখ খুলবো না জান। প্রথমভাবে আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি যে এইভাবে থাকলে তো অনেক সমস্যা, তারপরেও যারা শুনতেছে না তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া সেটা নিচ্ছি। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে 2005 সালে কৌশলগত পরিপত্র তৈরি হয়, তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঠামোর মধ্যে আনা যায়নি। সে সময় 125টি রুটে গণপরিবহন চলাচলে রুট পারমিট থাকলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 350-রও বেশি। নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ কর্তৃক এ ধরনের নির্দেশনা বিভিন্ন জায়গায় দেয়া থাকলেও সেটি মানা হচ্ছে না, ঘটছে উল্টো ঘটনা। আমরা দেখছি যেখানে নির্দিষ্ট বাস থামার কথা সেখানে না থেমে বাসগুলো থামছে রাস্তার মোড়ে কিংবা মাঝখানে। এভাবে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী এবং চালকদের সচেতন হওয়ার পাশাপাশি নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। সুশৃঙ্খলের বেনিফিশিয়ারি হবে এই ঢাকার যারা জনগণ আছে, কিন্তু বিশৃঙ্খলের বেনিফিশিয়ারি কিন্তু এই পরিবহনের মালিক। পরিবহন নেতাদের স্বীকারোক্তি, মালিক শ্রমিক বিরোধিতায় আলোর মুখ দেখছে না সরকারের উদ্যোগ। এই পরিবহন সেক্টরকে শৃঙ্খলা আনয়নের জন্য যা যা করণীয় দরকার আমরা সহযোগিতা করব, কথা দিয়েছি, কারণ আমরাও চাই এই সেক্টরে শৃঙ্খলা ফিরে আসুক। এই গাড়িগুলি কাউন্টার সিস্টেমে চলতে হবে এবং পজ মেশিনে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। পরিবহন বিশেষজ্ঞদের দাবি, গণপরিবহন সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে প্রকৌশল ও কারিগরি জ্ঞানকে গুরুত্ব দেয়া সহ সমস্যার মূলে হাত দিতে হবে। গণপরিবহনটাকে সুশৃঙ্খল করলে কাজ হিসাবে দৃশ্যমান দেখাতে পারবে। ঢাকা শহরের যানজটটা দূর হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা থাকবে এবং এটার সাথে সংশ্লিষ্ট যেহেতু আম জনতা, তারা কিন্তু লাইক করবে। এই সুযোগটা আমার মনে হয় একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে। ঢাকার বাস কবে নির্ধারিত রুট ধরে চলাচল করবে, আর কবেই বা ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ আনা যাবে? এমন প্রশ্ন যখন নগরবাসীর মনে, তখন সরকারি সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কি ভাবছে? আমরা চেষ্টা করছি এবং সেটার ফলাফল আসবে, কিন্তু তাই বলে এই যে মানে
দৃশ্যমান উন্নতি আমরা এই মুহূর্তেই পাচ্ছি না। 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট, তারা আসলে নীতিমালা, খসড়া নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে এবং একটা বুয়েটকে দিয়ে একটা স্পেসিফিকেশনে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গণপরিবহন ব্যবস্থাপনায় সমস্যা সমাধানে দীর্ঘসূত্রতা কাটিয়ে ধীরে ধীরে বাস মালিক পক্ষকে নিয়মের আওতায় আনার উদ্যোগ দেখার অপেক্ষায় নগরবাসী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 5 আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাচিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে বগুড়াগামী গরু বোঝাই একটি ট্রাক দুপচাচিয়া এলাকায় যাত্রীসহ একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের 3 আরোহী মৃত্যু হয়। গুরুতর আহত 3 যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। বাকি 1 জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ বলছে, নিহতরা সবাই একটি টাইলস কারখানার শ্রমিক। কাজ শেষে একসাথে বাড়ি ফিরছিলেন তারা। ভ্যানের এক্সেল ভেঙে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ল বেশ কিছু বসতঘর। শুক্রবার গভীর রাতে এই আগুনে পৌনে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার সন্ধ্যায় খিলগাঁও তালতলায় একটি সমিলে লাগা আগুনে পুড়ে যায় আশপাশের অন্তত 20টি দোকান। উভয় ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্তের পর তথ্য দেওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানাবেন মাঝার ইমন। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে আগুন লাগে রাজধানীর খিলগাঁয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি সমিলে। কেমিক্যাল ড্রাম, সমিলের কাঠ, গ্যারেজের সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। মুহূর্তেই ছড়িয়ে যাওয়া আগুনে পুড়ে যায় আশপাশের অন্তত 20টি দোকান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও যুক্ত হয় 7টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাস্টেবল যেসব আইটেম রয়ে গিয়েছে এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে। যদিও এখন নিয়ন্ত্রণ দিয়েছি, কিন্তু আমাদের এই ড্যাম্পিং ডাউনে অনেক সময় লাগবে। অনেকগুলো সোর্স হতে পারে। অক্সিজেন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এই দৃশ্য রাজধানীর বনানীর কড়াইল বস্তির। শুক্রবার রাত 1:15টার দিকে লাগা আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পরে আরও 3টি ইউনিট যুক্ত হলে পৌনে 1 ঘন্টার চেষ্টায় রাত 1:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তির বাসিন্দারা বলছেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। নিজেরা করছি, আমাদের পাওয়াটা কেটে গেছে অনেক, আমরা ব্যথা পাইছি, আমরা অনেক মানুষ পড়ে গেছে, আহত হয়েছি, আমরা হাতে পায়ে ব্যথা পাইছি, অনেক হাত পাও কেটে গেছে এটুকু। আর আগুন নিয়ন্ত্রণ আসছে। আমরা যতটুকু ঘর সর বাংলার কাজ ভাঙছি, তখন ফায়ার সার্ভিস গাছ যখন আসছে তখন আমরা সাথে সাথে এর হেল্প করছি। বস্তির অনেকেই আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় দ্রুততম সময়ে আগুন নেভানো গেছে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, তদন্তের পরই জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। আগে থেকেই এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। তো ক্ষয়ক্ষতি এবং কারণ সম্পর্কে আমরা অগ্নি নির্বাপনের পরে তদন্ত করে আমরা বলতে পারবো। উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। মাঝার ইমন, এখন, ঢাকা। শেরপুরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। হুমকিতে সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, এমনকি ফসলি জমিও। স্থানীয় প্রশাসন বলছে, বারবার অভিযানেও বালু খেকোদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন।
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর থেকে নেত্রকোনা, সিলেট ও ময়মনসিংহের হালুয়াঘাট যেতে পাড়ি দিতে হয় ভোগাই নদী। যাতায়াত সহজ করতে 2011 সালে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চারালি সেতু। গত কয়েক বছর ধরে সেতু এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। 5 আগস্টের পর যা আরও বেড়েছে। এতে পিলারের নিচে তৈরি হয়েছে গর্ত, পেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এ অবস্থায় ধসে পড়ার শঙ্কায় রয়েছে সেতুটি। প্রশাসনের আড়ালে শ্রীবর্দী সোমেশ্বরী নদী থেকেও তোলা হচ্ছে বালু। উপজেলার মেঘাদল, হারিয়াকোনা ও কর্ণঝুরায় প্রতি রাতে বিক্রি হচ্ছে শত শত ট্রাক বালু। একই অবস্থা ঝিনাইগাতির মহারশী নদীরও। এতে নদী যেমন তার গতিপথ বদলাচ্ছে, তেমনি ভাঙনে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ। বালুঘাটটা মানুষের বাড়ি ঘর এটা সব মনোরঞ্জে উচ্ছেদ হয়ে গেছে। এমন ভাবে ক্ষতি করছে, একটা পিলারের গড়িত কোনো আপনি পাবেন না, মাটি পাবেন না। প্রশাসন আসে, আসার পরে অভিযান হয়, অভিযান হওয়ার পরে আবার পুনরায় আবার বালু তোলা শুরু হয়ে যায়। প্রতি রাতেই প্রচুর মোটামুটি 2 থেকে 300-400 টাকা প্রতি রাতে আর কি বালু বের হইতেছে। দইসা পড়া যায় তাহলে ব্রিজ তো থাকবো না। ব্রিজ না থাকলে আমরা নাকুগাঁও ডিপোতে যাতায়াত করতে পারবো না, জেলাতে যাতায়াত করতে পারবো না, বা দূর দূরান্ত থেকে লুকে যায় বর্ডার রোডে। অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। তবে সংকট নিরসনে সকলের সহায়তা চান তারা। প্রায় আমরা এখানে বিভিন্ন অবৈধ যেসব ম্যাটেরিয়াল সেগুলো ধ্বংস করছি, বাজেয়াপ্ত করছি এবং জেল জরিমানা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। অবৈধভাবে বালু তোলায় গত 10 মাসে ভ্রাম্যমাণ আদালত 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। জরিমানা করা হয় প্রায় 28 লাখ টাকা। ধ্বংস করা হয়েছে ড্রেজার মেশিন ও পাইপ। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। জাহিদুল খান, সৌরভ, এখন শেরপুর। ভোলার মেঘনা নদীর ভাঙনে হুমকিতে পড়েছে শত শত পরিবার। অসময়ে ভাঙনের তীব্রতা বাড়ায় দিশেহারা এলাকাবাসী। তাদের অভিযোগ, মেঘনা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। অঙ্কুর রায়ের ক্যামেরায় বিস্তারিত জানাবেন ইমতিয়াজুর রহমান। ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরাট এলাকায় বেড়েছে মেঘনা নদীর ভাঙন। শুষ্ক মৌসুমেই ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। মেঘনায় শৈশবেই পৈতৃক সম্পত্তি হারিয়েছেন ষাটোর্ধ্ব আবু মিয়া। পরবর্তীতে নিজে 4 বার তৈরি করেন বসতবাড়ি, কিন্তু সেগুলিও হারিয়েছেন ভাঙনে। মেঘনার পাড়ে দাঁড়িয়ে সেই স্মৃতিচারণী করলেন তিনি। নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইসে, কিন্তু এই বছর নদী যেভাবে ভাঙা শুরু করছে, আমরা এখানে আইসা এই বেরিকানি যে আইসা বাড়ি করছি, এখানে আমাকে থাকার মতন কোনো সম্ভব হবে না। আবু মিয়ার মতো শত শত পরিবারের বাড়িঘর বিলীন হয়েছে ভাঙনে। শুধু শিবপুর নয়, ভোলার কাচিয়া ইউনিয়নে গত 2 মাসে কয়েক হেক্টর জমি গেছে নদীগর্ভে। আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন চরে বসবাসকারী 2 গ্রামের প্রায় 8,000 মানুষ। 30-40টা ঘর আসলো, ভাঙ্গে চুরকে পানি তো গেছে, কেউ উঠাইছে, আমরা তো আর কিছু নিতে পাইনি, আমরা ওটা ভাঙতে গেছি। বেরির কানিতে হচ্ছে আর কি, হেডিও ভাঙতাছে, যে নাইছি ভাঙ্গে চুরিয়া হেডিও ভাঙতাছে। এলাকাবাসীর অভিযোগ, নির্ধারিত বালু মহলের বাইরে কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী অবৈধভাবে বালু তুলছে। ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে স্রোত তীরে আঘাত হানছে। তাই শুষ্ক মৌসুমেও বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ ও সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করে স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। পানি উন্নয়ন বোর্ডের লোকজন আছে, আইসা কারা কিছু বস্তাবাস্তি ফালে দিলে আবার কিছু ফালে যায়, আবার কদিন পর আবার গুলো চলে যায়। আমরা এরকম বারবার মিথ্যা প্রতারণার আশ্বাসে পড়তে চাই না। আমরা এখানে শক্ত করি ব্লকের মাধ্যমে এই বেড়িবাঁধটা যে মজবুতের সাথে হয়, এটা আমাদের দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেঘনা নদীতে অনুমোদিত বালু মহলের বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভাঙন রোধে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এই বালু মহলগুলো ইজারা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট আইন ও বিধি রয়েছে উত্তোলন করার। এই আইন ও বিধির বাইরে যদি কেউ উত্তোলন করে থাকে এবং অপরিকল্পিতভাবে যদি কেউ উত্তোলন করে থাকে, তাহলে আমরা যথাযথভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নিব। মাঝের চরের ওই জায়গাটায়, ওই চরে হিউজ ফসল ফলে, যেহেতু এটা ন্যাশনাল ইকোনমিতে ভালো একটা সাপোর্ট দেয়, সেহেতু আমরা এলাকাটা ভিজিট করে এখানে ব্যাংক প্রোটেকশন ওয়ার্কের মাধ্যমে চরটাকে রক্ষা করা কতটুকু ফিজিবল সেটা আমরা যাচাই করে প্রকল্প প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করব। জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 334 কিলোমিটার।
যার মধ্যে স্থায়ী বাঁধ রয়েছে মাত্র 47 কিলোমিটার। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। 2024 সালের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার তলিয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম। ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয় কয়েক লাখ মানুষ, যাদের মধ্যে ক্ষতিগ্রস্ত 85 পরিবারকে নতুন ঘর উপহার দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে উপহার দেয়া প্রতিটি ঘর নির্মাণে কেমন খরচ হয়েছে? এই 85 পরিবারের বাইরে তো ক্ষতিগ্রস্ত আরও অনেক মানুষ রয়েছেন, তাদের সহায়তায় নৌবাহিনীর কোনো পরিকল্পনা আছে কিনা? শাফিন, মূলত আমি এখন যেখানে দাঁড়িয়েছি, এখন থেকে ঠিক 6 মাস আগে এখানে আমার এই জায়গায় আমার বুক পরিমাণ পানি ছিল। আসলে এখানে স্থানীয়রা বলছেন সে পানি 8 দিন স্থায়ী হয়েছে এই ইউনিয়নে, পাঁচগাছিয়া ইউনিয়ন ফেনীর আমি যেখানে আছি এখানে। এবং স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখেছে এই অঞ্চলের মানুষ। তারা বলছিলেন যে অন্তত কয়েক লাখ মানুষ এখানে এই ফেনীতেই আসলে বন্যায় পানিবন্দী হয়েছিল। ফেনী, কুমিল্লা এবং মিরসরাই মিলে, চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি এই অঞ্চল মিলে অন্তত 10 লাখের মতো পরিবার পানিবন্দী হয়ে পড়েছিল এই অঞ্চলে। সেই ভয়াবহ বন্যায় সরকারের যে হিসাব, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তার হিসাব অনুসারে ফেনীতেই ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ একেবারেই ভেঙে পড়েছিল 1700-র মতো ঘরবাড়ি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল 6500-এর মতো ঘরবাড়ি। প্রায় 2400 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য, কৃষি, আসবাবপত্র সব মিলিয়ে। সে জায়গায় আসলে ঘর নির্মাণের প্রক্রিয়া শুরু করে সরকারের বিভিন্ন প্রশাসন, তার সাথে নৌবাহিনীও সেই কাজে অংশ নেয়। এবার যে ঘরগুলো নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া হচ্ছে সেটির বিশেষত্ব হলো সেটি অনেকটা দোতলা ধরনের ঘর, অর্থাৎ আগামীতে কখনো যদি বন্যা হয় তাহলে নিচতলা থেকে উঠে যাতে দোতলায় অন্তত অবস্থান করতে পারে সদস্যরা, সেই ধরনের একটি ঘর উপহার দেওয়া হয়েছে তাদেরকে। এবং এই ধরনের 85টি ঘর আজকে দেয়া হচ্ছে ফেনীর বিভিন্ন উপজেলায়। এর আগেও ঘর হস্তান্তরের প্রক্রিয়া হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আসবাবপত্র সরঞ্জাম দেওয়া হয়েছে। তবে এখানে যারা ঘর পাচ্ছেন তারা আসলে বিভিন্ন সময়, গত 6 মাস ধরেই অনেকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছিলেন। কেউ অটোরিকশা চালান, কেউ দিনমজুর, সে ধরনের মানুষজন। এবং আমরা দেখছি যে ঘর নতুন করে তৈরি হলেও আসলে এখনও আসবাবপত্রের যে সংকট সেটি তারা এখনও আসলে কাটিয়ে উঠতে পারেননি। এখানে স্থানীয় মানুষজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে বন্যার পরবর্তী সময়ে তারা কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় মানুষজনের পক্ষ থেকে কিছুটা ত্রাণ সহায়তা পেলেও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তারা খুব একটা বলার মতো ত্রাণ সহায়তা পাননি। তবে আজকে যে নৌবাহিনীর পক্ষ থেকে তারা ঘরটি পেয়েছেন, অন্তত তারা বলছেন যে তাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। তবে তাদের আসবাবপত্রের কিন্তু এখনো প্রয়োজনীয়তা রয়ে গেছে। শাফিন, ফেনী অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, দুঃখিত। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। একটা বিরতি নেব, এখন বাণিজ্যে ফিরবো একটু পর, সাথেই থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন বাণিজ্য। ঝিনাইদহ শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল ও গুলির খোসা পাওয়া গেছে। পুলিশ জানায়, গেল রাত 10টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে শ্মশানঘাট এলাকায় 3 থেকে 4টি গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মাথায় ও বুকে গুলিবিদ্ধ 3 জনকে দেখতে পায় পুলিশ। উদ্ধার হয় 2টি মোটরসাইকেল ও গুলির খোসা। নিহতদের মধ্যে একজন পার্শ্ববর্তী হরিণাকুণ্ড উপজেলার বাসিন্দা হানিফ, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রোজা শুরুর আগেই ঈদের বেচাকেনায় জমজমাট চট্টগ্রামের পাইকারি টেরি বাজার। বন্দরনগরীর বাসিন্দা ছাড়াও এখানকার 110টি ছোট বড় মার্কেটে প্রতিদিন ছুটে আসেন সারা দেশের ক্রেতারা। এবার ভারতীয় পোশাকের বদলে পাকিস্তানি পোশাকের সরবরাহ ও চাহিদা বেড়েছে ক্রেতাদের কাছে। ঈদ ঘিরে 1,500 কোটি টাকার পোশাক বেচাকেনার আশা বিক্রেতাদের। কাজী মাহফুজের প্রতিবেদন।
নিত্য নতুন ফ্যাশন আর বাহারি ডিজাইনের পোশাকের জন্য ক্রেতারা প্রথমেই ছুটে আসেন শত বছরের পুরনো টেরি বাজারে। আমদানি করা কাপড়ের পাইকারি বাজার হওয়ায় এখানে বেচা বিক্রি শুরু হয় রমজানের 1 মাস আগে থেকেই। স্থানীয়রা ছাড়াও সারা দেশের খুচরা বিক্রেতারা এখান থেকে পোশাক নিয়ে যাচ্ছেন। মিলছে কাতান, লিনেন, জামদানি, সুতি, শিফন ও প্রিন্ট সহ দেশি বিদেশি সব ধরনের কাপড়। আগে ভাগে নিলে টেলারও নিবে ভালো মতো, আর একটু সুলভ মূল্যে পাবো। দেখে শুনে আমাদের কমফর্ট অনুযায়ী আমরা আমাদের জিনিসগুলো নিতে পারি। টেরিবাজারে দোকানের সংখ্যা প্রায় 3000। গেল 1 দশকে টেরিবাজারে ব্যবসার ধরনে এসেছে পরিবর্তন। গড়ে উঠেছে অর্ধশত বড় ওয়ান স্টপ দোকান, যেখানে একই ছাদের নিচে মিলছে সব ধরনের পোশাক, অলংকার, কসমেটিক্স, জুতাসহ নানা পণ্য। এখন এবছর তো ইন্ডিয়ান ত্রিবিধ নাই বললেই চলে। পাকিস্তানি মূলত 30% পাকিস্তানি, 70% লোকাল। সবাই একটু আরামদায়ক কাপড় খুঁজতেছে, সেজন্য পাকিস্তান এবং দেশিটা। হালামলের ফ্যাশনের জন্য বিখ্যাত এই বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি পাকিস্তান, ভারত, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে পোশাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা। বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস যখন ব্যবসা হবে সে বড় বিক্রেতার কর্তব্য হলো ভালো ব্যবসা করার জন্য এবং কোয়ালিটি মাল আনার জন্য ব্যবসায়ীরা প্রতি বছর নেই, এবারও সেরকম প্রস্তুতি গ্রহণ করেছে। পছন্দের পোশাক কেনার পর ক্রেতারা ছুটে যান টেইলার্সে। তাই এই বাজার ঘিরে গড়ে উঠেছে কয়েকশো টেইলার্সের দোকানও। গত 1 মাস থেকে ঈদের কাজ করতেছি, কম বেশ করে মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না। অন্য সব বছরের চাইতে আশা রাখি ভালো হবে। এই বাজারে উৎসব আর সামাজিক অনুষ্ঠান মিলে সারা বছর বেচাকেনা হয় প্রায় 5000 কোটি টাকার পোশাক। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আরেকটা বিরতি নিয়ে ফিরবো, এখন বাণিজ্যে সাথেই থাকুন। স্বাগত বিরতির পর দেখছেন এখন বাণিজ্য। দুবাইয়ে স্বল্প পুঁজিতে মোবাইল সামগ্রীর ব্যবসা শুরু করে বাজিমাত করে যাচ্ছেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা। কম আয়ের প্রবাসীদের টার্গেট করে পণ্যের উপরে দিচ্ছেন দীর্ঘমেয়াদী ছাড়। সফল হয়ে বছর ঘুরতেই লাভের অর্থ দিয়ে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে বাড়াচ্ছেন ব্যবসার পরিধিও। এতে কর্মসংস্থানও বাড়ছে বাংলাদেশিদের। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাবেন কামরুল হাসান জনি। বিদেশের মাটিতে শ্রম বিক্রি ছাড়াও স্বল্প পুঁজির ব্যবসা দিয়ে সফল হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা করে ইতোমধ্যে বাজিমাত করেছেন 2 বন্ধু নাসিরউদ্দিন ও মোহাম্মদ শওকত। যৌথ মালিকানায় মোবাইল সামগ্রীর দোকান দিয়ে স্বল্প আয়ের প্রবাসীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে 2 উদ্যোক্তা এখন সফল ব্যবসায়ী। এক যুগের অভিজ্ঞতা ও ব্যবসায়িক কৌশল কাজে লাগিয়ে সফল হওয়ার দাবি উদ্যোক্তাদের। এখন দুবাই শহরে গড়ে তুলেছেন একের পর এক প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে আরো প্রায় 1/2 বাংলাদেশের। 2022 সালে আমি মূলত দুবাইতে আসি বিজনেসের উদ্দেশ্যে। এরপরে আমি আলহামদুলিল্লাহ বিজনেস শুরু করি। তবে বিজনেসের মধ্যে আমার সবচেয়ে বেশি ফোকাস ছিল অনলাইন বিজনেসটাকে নিয়ে ব্যবসা শুরু করা। এখন ডেরাতে প্রথম একটা দোকান দেওয়ার পরে এখন 2টা ব্রাঞ্চ 2 বছরের ভিতর আমরা করতে পেরেছি। পণ্য বিক্রিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণাকে বেছে নেন ব্যবসায়ীরা। এতে বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন ভাষাভাষী প্রবাসীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে তাদের প্রতিষ্ঠান। অভিজ্ঞতা থাকলে দুবাইয়ে মোবাইল ও মোবাইল সামগ্রীর ব্যবসায় সফলতা পাওয়া সহজ বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের ক্ষেত্রেও অভিজ্ঞদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। অনেক ডিসকাউন্ট দেয়, যে ডিসকাউন্টের মাধ্যমে অনেক সেল এদের বেশি, এই জন্য এরা ডিসকাউন্ট মার্কেটে বেশি দিতে পারে। যারা এখানে বাংলাদেশিরা আসে বেকার, নতুন করে কাজ করতে খুঁজে পাচ্ছে না, কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স আছে আমাদের দেশে, তাদেরকে আমরা মূলত এখানে বেশি চান্স দেই। উদ্যোক্তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা তুলনামূলক নিরাপদ ও সহজ। পরিশ্রম ও সময় দেয়া গেলে এই ব্যবসায় উন্নতি করা সম্ভব, যে কারণে স্বল্প পুঁজিতেও অনেকে সফলতা পাচ্ছেন এই ব্যবসায়। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে 602 ফিলিস্তিনি কারাবন্দীকে। যুদ্ধবিরতির পর 6ষ্ঠ দফায় বন্দী বিনিময় করছে দুপক্ষ। এর আগে বৃহস্পতিবার পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ হস্তান্তরে অভিযোগ ওঠে হামাসের বিরুদ্ধে, যার মূল্য পরিশোধ করতে হবে বলে হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে শুক্রবার নির্ধারিত জিম্মির মরদেহ হস্তান্তরের পর অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করে হামাস। এদিকে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় বিষয়ে শুক্রবার সৌদি আরবে বৈঠক করছে 7টি আরব ও উপসাগরীয় দেশ। বৈঠক শেষে সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, ফিলিস্তিনের সমর্থন ও উপত্যকা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর পরামর্শ প্রদান করছে। হাতে কার্ড না থাকার পরেও খেলে যাচ্ছেন জেলেনস্কি, আর এতে প্রাণ হারাচ্ছেন লাখো মানুষ। তাই সংঘাত নিরসনে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদের চুক্তি করার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হতে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধের হুমকি দেওয়া হয়েছে ইউক্রেনকে। বাকিটা জানাবেন নাফিয়া আরমান। আর মাত্র একদিন পরেই চতুর্থ বর্ষে পদার্পণ করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা দীর্ঘায়িত হওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। সমঝোতায় রাজি হতে চাপ প্রয়োগ করা হচ্ছে জেলেনস্কি সরকারের ওপর, যদিও কিয়েভকে ছাড়াই আলোচনায় বসেছে মস্কো ও ওয়াশিংটন। রয়েছে মার্কিন সহায়তা বন্ধের প্রচ্ছন্ন হুমকি। তবে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা সরে দাঁড়াক, লড়াই অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইউক্রেনীয় সেনারা। В 22-му і в 14-му в нас тоді не запитували, скільки ми зможемо, хоча ми цієї допомоги не мали. Скільки вони нам допомагали, тут раз ось така ситуація, все вже звинувачують. Це не дуже правильно з боку таких держав, як Америка та তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, হাতে কার্ড না থাকা সত্ত্বেও খেলে যাচ্ছেন জেলেনস্কি। এতে প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলেও বিপরীতটা মিলেছে ইউক্রেনের কাছ থেকে। Bad for Russia, and it's bad for Ukraine, and it's bad for us on a humanitarian basis. I've had very good talks with Putin, and I've had not such good talks with Ukraine. They don't have any cards, but they play it tough. But we're not going to let this continue. This war is terrible. It would have never happened if I were president. সংঘাত নিরসনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদ চুক্তি করার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। মার্কিন ম্যাগাজিন ফরচুনের তথ্যমতে, ইউক্রেনীয় ভূখণ্ডে টাইটেনিয়াম, লিথিয়াম ও ইউরেনিয়াম সহ 109টি খনিজ সম্পদ রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য $11.5 ট্রিলিয়ন। নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের বিনিময়ে এর 50% মালিকানা চেয়েছে যুক্তরাষ্ট্র। I think that President Putin and President Zelensky are going to have to get together, because you know what? We want to stop killing millions of people. I think we're pretty close, yeah. I think they want it, and they feel good about it, and it's significant, it's a big deal. এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, খনিজ সম্পদ চুক্তির খসড়া যৌথভাবে প্রস্তুত করেছে কিয়েভ ও ওয়াশিংটন। Країни США працюють над проектом угоди між нашими урядами. Це угода, яка може додати нашим відносинам і, головне, деталі зробити так, щоб це могло. বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হতে জেলেনস্কি সরকারকে স্টারলিং ইন্টারনেট সেবা বন্ধের হুমকিও দেয়া হয়েছে। যুদ্ধকবলিত ইউক্রেন ও তার সামরিক বাহিনীর জন্য একমাত্র ইন্টারনেট সরবরাহ করছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাদি মোতারেককে 25 বছর পর্যন্ত কারাদণ্ডাদেশের রায় আসতে পারে। আগামী 23 এপ্রিল সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। 2022 সালের 12 আগস্ট নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে রুশদির মুখ ও ঘাড়ে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়। এতে তিনি এক চোখের দৃষ্টি হারান, তার একটি হাতের কর্মক্ষমতাও চলে গেছে। 1988 সালে দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশের পর ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে রুশদিকে ঘিরে শুরু হয় বিতর্ক। বইটি প্রকাশের 1 বছরের মাথায় সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। In
এবারে খেলার খবর। জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পদকের লড়াইয়ে বাহিনীর চেয়ে বরাবরই পিছিয়ে জেলা, বিশ্ববিদ্যালয় এবং সংস্থার অ্যাথলেটরা। শুধু ৪৮তম আসরে পদকের তালিকা নয়, বিগত কয়েক বছরে দ্রুততম মানবীর খেতাবও জিতেছে বাহিনীর অ্যাথলেটরাই। সুযোগ সুবিধার অভাবে বাহিনীর বিপক্ষে লড়াইয়ে পেরে ওঠেন না বলে বলছেন অংশগ্রহণকারীরা। এফরান আহমেদের ক্যামেরায় আরও জানাবেন শরীফ রওশন। ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাহিনীর অ্যাথলেটদের জয় জয়কার। ৪০০ মিটার, ১৫০০ মিটার সহ বাকি ইভেন্টগুলোর বেশিরভাগ পদকই হয় নৌবাহিনী নয়তো সেনাবাহিনীর ঝুলিতে। এমনকি দ্রুততম মানবীর খেতাবও জিতেছে নৌবাহিনী। তবে আসলে জেলা এবং বিশ্ববিদ্যালয় থেকে আগত অ্যাথলেটদের কি শুধুই অংশগ্রহণ? এর উত্তরই খুঁজব এই প্রতিবেদনে। মাদার অফ স্পোর্টস বলা হয় অ্যাথলেটিক্সকে। প্রতি বছরই জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশের ফেডারেশনের সঙ্গে দেশব্যাপী প্রতিযোগীদের অংশগ্রহণ যোগ করে ভিন্ন মাত্রা। তবে আসরে অংশগ্রহণ করলেও বাহিনীর বিপক্ষে লড়াই করে প্রতিবারই পদক ছাড়া ঘরে ফেরার গল্প আছে অনেক। গোপালগঞ্জের মেয়ে ইকমা খুলনার হয়ে সদ্য শেষ হওয়া আসরে ৪টির বেশি ইভেন্ট খেললেও একটিও স্বর্ণপদক পাননি। তার মতো এমন অনেক হতাশার গল্প আছে জেলা এবং সংস্থা থেকে আগত অ্যাথলেটদের। এর কারণ হিসেবে সুযোগ সুবিধার অপ্রতুলতাকেই দুষছেন এই অ্যাথলেটরা। আশা করি যেহেতু আর্মি নৌবাহিনীতে পিছিয়ে পড়ি, টার্পে করতাম আর ভালো উন্নত মানের আমরা গরিব মানুষ, কত টাকা পয়সা নাই, যদি সেভাবে টাকা পয়সা দিয়ে খাওয়া দায় করতো তাহলে আমরা হয়তো এদের সাথে পেরে উঠতাম। জেলা থেকে অল্প কিছু দিলেও অল্প কিছু দেয়, আর মনে করেন যে ওইভাবে কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। আসরে স্বর্ণ, রূপা এবং ব্রোঞ্জ পদকের দিক দিয়ে এগিয়ে নৌবাহিনী, দ্বিতীয় অবস্থানে সেনাবাহিনী আর তৃতীয় অবস্থানে রয়েছে দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। এমনকি গেল ৬ বছর দেশের দ্রুততম মানবীর খেতাবও এই দুই বাহিনীর ঝুলিতেই আছে। পদকের দৌড়ে বাহিনীর অ্যাথলেটদের এগিয়ে থাকার কারণ জানালেন নৌবাহিনীর কোচ। প্লেয়ার বাছাই করে আমরা নৌবাহিনী এবং সেনাবাহিনী তারা নিয়ে আসে প্লেয়ারদেরকে এবং ট্রেনিং করে ওরা ভালো করে। নৌবাহিনীতে যখন থাকি তখন আমাদের আর্মি স্টেডিয়াম বা বঙ্গবন্ধু স্টেডিয়ামে পারমিশন নিয়ে তারপর আমরা প্র্যাকটিস করি। এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথও খুঁজছেন আয়োজক এবং ফেডারেশন কর্তারা। প্রশিক্ষণ ক্যাম্পে ওই সমস্ত অ্যাথলিটগুলিকে সংগ্রহ করে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে দেশে এবং বিদেশে যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই ব্যবস্থা আমরা করার চিন্তা ভাবনা করতেছি। সুযোগ সুবিধার অভাবে দেশের বাহিনীর বাইরে অ্যাথলেটরা পিছিয়ে পড়ায় বিশ্ব দরবারে অর্জনের খাতায় হতাশার চিত্রই বেশি ফুটে ওঠে বাংলাদেশের। শরীফ রওশন, এখন, ঢাকা। এবারে ফুটবল। লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। রাত ২টায় কাতালান ক্লাবটির প্রতিপক্ষ লাস পালামাস। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট এখন ৫১। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ, যে কারণে শীর্ষস্থান মজবুত করতে পয়েন্ট পাওয়ার বিকল্প নেই হ্যান্সি ফ্লিকদের সামনে। একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে আলভারেজ, ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়া। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একাধিক ম্যাচ। পৃথক ম্যাচে খেলবে ম্যান ইউ, আর্সেনাল ও চেলসি। এদিকে জার্মান বুন্দেসলিগায় ২টি আর সৌদি প্রো লিগে আছে ১টি করে ম্যাচ। শেষ করবো এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। রাজধানীর উত্তর সিটিতে ৪৭ মালি নিয়োগ করেও রক্ষা হচ্ছে না ১.৫ লাখ গাছ। মুখ থুবড়ে উষ্ণতা কমানোর প্রকল্প। যে গাছগুলো লাগাই তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। মালিক শ্রমিক দ্বন্দ্বে সফল হচ্ছে না ঢাকার গণপরিবহন শৃঙ্খলার উদ্যোগ। অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপের তাগিদ। এই মালিক এবং এই শ্রমিকরা গত 14 বছর যাবৎ গাড়িগুলি কন্ট্রাক্ট সিস্টেমে চালায়। একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে, আর না হলে পরবর্তী জেনারেশন হয়তো বলবে এই সরকারের সুযোগ ছিল কিন্তু করতে পারেনি। শেরপুরে বালু খেকোদের দৌড়াতে হুমকির মুখে বসত ভিটা ফসলি জমি। ভোলায় অপরিকল্পিত বালু উত্তোলনে তীব্র নদী ভাঙন। সম্ভাবনা নিয়েও সুযোগ সুবিধার অভাবে বাহিনীর চেয়ে পিছিয়ে তৃণমূলের অ্যাথলেটরা। তুলে এনে বিশেষ ক্যাম্পের পরিকল্পনা।
এ ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।